ওয়েলকাম বন্ধুরা। এই ভিডিওতে আমরা আজ ক্লাস 11 বায়োলজির চ্যাপ্টার 11 ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস চ্যাপ্টারটা পুরোটা করব। তো তোমরা পুরোটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যেটা হচ্ছে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে টপিকগুলো যে রয়েছে, এই পুরো টপিক, এই যত টপিক আছে এখানে আমরা সব কিছুই এই ভিডিওতে কভার করব, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটাই করব। ঠিক আছে, প্রথম টপিকেই যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এখানে লেখা ফটোসিনথেসিস অ্যাজ আ মিনস অফ অটোট্রফিক নিউট্রিশন। তার মানে কি, সালোক সংশ্লেষ স্বভোজী পুষ্টি। ঠিক আছে, মানে সালোক সংশ্লেষে স্বভোজী পুষ্টি বলা হয়। এখানে এই যে টপিকটায় দুটো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ, আর দুই হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন অর্থাৎ স্বভোজী পুষ্টি। তো চলো এই দুটো শব্দ সম্পর্কে আগে আমরা জেনে নিই যেগুলো কাকে বলে। তো দেখো, ফার্স্ট আমরা দেখব সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে। আচ্ছা, কি লেখা, যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে সবুজ উদ্ভিদেরা সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে শর্করা অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষ করে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, তাকেই কিন্তু সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। তাহলে এখানে কি বলা হয়েছে একটু বুঝে নিই। আমরা পাশে দেখতে পাচ্ছি এই যে, তার মানে এই সালোক সংশ্লেষটা হলো একটা শারীরবৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, যেখানে কি হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে সূর্যালোক রয়েছে, সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, এখানে এই পরিবেশ থেকে জল, শোষিত জল, এই যে জল আর এখানে কার্বন ডাইঅক্সাইড, এরা বিক্রিয়া করে কি তৈরি করে, খাদ্য তৈরি করে, ফুড তৈরি করে। ফুড মানে কি, শর্করা বা গ্লুকোজটাকে এখানে খাদ্য বলছে। আর এখানে কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে অক্সিজেন, মানে উপজাত দ্রব্য রূপে অক্সিজেন বাতাসে নির্গত হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। এই তাই জন্য এখানে দেখাচ্ছে অক্সিজেন রিলিজড হচ্ছে, মানে বাতাসে বা পরিবেশে মুক্ত হচ্ছে। এখানে বিক্রিয়াটা যদি লক্ষ্য করো, দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 6 অণু জল বিক্রিয়া করছে। ঠিক আছে, তারপরে ফটোসিনথেসিস হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে এবং তৈরি হচ্ছে গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন, যেটা বাতাসে মুক্ত হচ্ছে। নেক্সট আমরা দেখব অটোট্রফিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি কী। তো দেখো, আগে লক্ষ্য করো এই শব্দের মানের ওপর। যেমন এখানে কিন্তু শব্দের মধ্যেই কিন্তু, শব্দের অর্থের মধ্যেই কিন্তু আমাদের সংজ্ঞা লুকিয়ে রয়েছে। যেমন অটোট্রফিক নিউট্রিশন, এখানে অটো মানে হলো নিজে, ট্রফিক মানে হলো খাদ্য, আর নিউট্রিশন মানে হলো পুষ্টি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে সকল প্রাণীরা বা যে পদ্ধতিতে আর কি প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তাদের পুষ্টি সম্পন্ন করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় অটোট্রফিক নিউট্রিশন। দেখো সেটাই কিন্তু সংজ্ঞাতে লেখা রয়েছে। কি লেখা রয়েছে, যে প্রক্রিয়ায় প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাকেই স্বভোজী পুষ্টি বলে। ঠিক আছে, এবার স্বভোজী পুষ্টি কত প্রকার, 2 প্রকার। এক নম্বর হলো ফটোসিনথেটিক বা আলোক সংশ্লেষকারী পুষ্টি। দেখো আমরা নাম দেখেই বুঝতে পারছি, আলোক মানে এখানে কিন্তু সেই প্রসেসটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে হয়। ঠিক আছে, এবং সংশ্লেষ হয় মানে ঠিক আগের সালোক সংশ্লেষ, মানে এখানে কিন্তু ইনভলভ রয়েছে, মানে সালোক সংশ্লেষ যেভাবে হয় এটাও কিন্তু সেভাবেই হয়। কারণ কি, দেখতেই পাচ্ছ এখানে আলো হচ্ছে, সংশ্লেষ হচ্ছে, দেখো তাই কিন্তু লেখা আছে। যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় তৈরি হয় খাদ্য। আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষেও তো এই প্রক্রিয়াটাই খাদ্য তৈরি হয়েছিল, তাই তো। তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি সবুজ উদ্ভিদ, এবং আরও কিছু ব্যাকটেরিয়াও রয়েছে, যেমন বেগুনি ও সবুজ সালফার ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই হলো আমাদের আলোক সংশ্লেষকারী স্বভোজী পুষ্টি। এবার যদি 2 নম্বরে আসি, সেটি কি, কেমোসিনথেটিক বা রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টি। এখানে আমরা নাম দেখে বুঝতে পারছি এটা কিন্তু রাসায়নিক শক্তি ব্যবহার হয়। এখানে এখানে কিন্তু আলোক শক্তি না, রাসায়নিক শক্তি ব্যবহার হয়। এবং দেখো এটা, দেখো কি লেখা, যে প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে কিন্তু এবং এক্ষেত্রে অজৈব জৈব যেমন নাইট্রেট, সালফেট, এগুলো ভেঙে খাদ্য তৈরি হয়। বুঝতেই পারছো রাসায়নিক পদার্থ এগুলো, তো এগুলো ভেঙে কিন্তু খাদ্য তৈরি হয়। যেমন এগুলো অ্যাজ এ এক্সাম্পল কাদের মধ্যে হয়, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে, যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, লৌহ ব্যাকটেরিয়া, বর্ণহীন সালফার ব্যাকটেরিয়া, হাইড্রোজেন ব্যাকটেরিয়া, ঠিক আছে, কার্বন ব্যাকটেরিয়া এবং মিথেন ব্যাকটেরিয়া, বা যেটাকে আমরা কেমো অটোট্রফিক ব্যাকটেরিয়াও বলে থাকি। তো এদের মধ্যে কিন্তু এটা এই রাসায়নিক সংশ্লেষকারী পুষ্টি বা কেমোসিনথেটিক হয়ে থাকে। তো এবার তো এটা ক্লিয়ার
যে ফটোসিনথেসিসকে কেন স্বভোজী পুষ্টি বলা হয়, ঠিক আছে, কেন অটোট্রফিক নিউট্রিশন বলা হয় ফটোসিনথেসিসকে। যেহেতু আমরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে দেখেছি যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করছে, তাই তো। আর স্বভোজী পুষ্টি কি? যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেই প্রসেসটাই তো। তাহলে সালোক সংশ্লেষ তো এখানে স্বভোজী পুষ্টি, তাই তো, সেটাই লেখা আছে এখানে, যে যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জীব তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই সালোক সংশ্লেষকে স্বভোজী পুষ্টি বলা হয়। আমাদের নেক্সট টপিক হলো সাইট অফ ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান। অর্থাৎ এখানে আমরা জানবো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় ঘটে। দেখো ফার্স্ট কি লেখা, উদ্ভিদের সব কোষে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে উদ্ভিদের সব কোষে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে না। তো কোথায় ঘটে? সবুজ পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। দেখো পাশের চিত্রে লক্ষ্য করো, এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের ছবি, যেটা কিনা এটা কিন্তু এই যে গঠনটা এটা কিন্তু পাতার মধ্যে রয়েছে এবং এটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্টই কিন্তু আসলে সালোক সংশ্লেষের প্রধান স্থান, ঠিক আছে। নেক্সট আর কীতে হতে পারে এই ক্লোরোপ্লাস্ট ছাড়া? উদ্ভিদের পাতা ছাড়া, মানে পাতার মধ্যে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, তো পাতা ছাড়া আর কোথায় কোথায় হয়? কচি কাণ্ড, ফুলের বৃতি, পুষ্পাক্ষ, পর্ণকাণ্ড ও সবুজ কাঁচা ফলের ত্বকেও কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। আচ্ছা এখানে একটুখানি লক্ষ্য করো, এই পিকচার দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কচি কাণ্ড, এটা হচ্ছে তোমার ফুলের বৃতি, এটি হলো পুষ্পাক্ষ এবং এটি হলো পর্ণকাণ্ড। এই উদ্ভিদটা হলো আসলে ফণিমনসা উদ্ভিদ, মানে এমন যে পর্ণকাণ্ড কাকে বলে? পর্ণকাণ্ড যে সকল উদ্ভিদের কাণ্ড পাতায় রূপান্তরিত হয় সেটাই হচ্ছে পর্ণকাণ্ড, ঠিক আছে। যেমন এই ফণিমনসা উদ্ভিদের কিন্তু কাণ্ডগুলো পাতায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, তাই এগুলো কিন্তু পর্ণকাণ্ড, ঠিক আছে। তো এইসব জায়গাতেও হয়। এছাড়াও আর কোথায় হয়? ব্যাকটেরিয়াতে। কোন ব্যাকটেরিয়া? সবুজ ব্যাকটেরিয়া ও শৈবাল প্রভৃতি নিম্ন শ্রেণীর উদ্ভিদের সব দেহকোষেই, খুব ইম্পর্টেন্ট, সব দেহকোষেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। নেক্সট আমরা জানবো পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের সাথে কি কি রঞ্জক যুক্ত। দেখো মূলত 4টে রঞ্জক যুক্ত, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল, ঠিক আছে। এখানে যেগুলো মনে রাখার সেগুলো হলো ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি উভয়ই লাল এবং নীল রঙের আলোর শোষণ করে এবং সবুজ আলো প্রতিফলিত করে, এবং এর জন্যই কিন্তু উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত অংশকে সবুজ রঙের দেখায়। নেক্সট ক্লোরোফিল এ কে প্রধান রঞ্জক বলা হয়, খুব খুব ইম্পর্টেন্ট। কেন বলা হয় প্রধান রঞ্জক? যেহেতু ক্লোরোফিল এ সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। আর বাকি যেগুলো রয়েছে অর্থাৎ ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো কি করে? এইগুলো সহকারী রঞ্জক বলা হয় এদের, যেহেতু এরা সূর্যের আলোর তরঙ্গ শোষণ করে নিজেরা উত্তেজিত হয় এবং ক্লোরোফিল এ কে উত্তেজিত করে, ঠিক আছে, তাই জন্য এদের বলা হয় সহকারী রঞ্জক। নেক্সট দেখো এম্পেরিক্যাল ফর্মুলা অফ ক্লোরোফিল এ বি সি ডি ই, মানে এখানে ক্লোরোফিল এ বি সি ডি ইর রাসায়নিক যে ফর্মুলা সংকেত সেটা জানতে চাইছে। তো দেখো এখানে সবকটারই কিন্তু লেখা রয়েছে, এ বি সি ডি ই সবকটারই কিন্তু লেখা রয়েছে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কিন্তু সবকটার ক্ষেত্রেই 4টে নাইট্রোজেন এবং 1টি ম্যাগনেসিয়াম রয়েছে, ঠিক আছে, কিন্তু শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টে কিন্তু একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে। এবার চলে আসো স্ট্রাকচারে। তো দেখো এখানে এটি হলো আমাদের ক্লোরোফিলের স্ট্রাকচার, এটা মূলত ক্লোরোফিল এর স্ট্রাকচার, ঠিক আছে। আর এখানে এই যে তোমাকে বলছিলাম না যে এই যে একটা ম্যাগনেসিয়াম এবং তার যে 4টে নাইট্রোজেন, এটা কিন্তু সব ক্ষেত্রে, সব ক্লোরোফিলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে, শুধুমাত্র ওই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের জায়গাটা একটু চেঞ্জ হবে। আচ্ছা এখানে কিন্তু ক্লোরোফিল এ আর ক্লোরোফিলের বি এর স্ট্রাকচার কিন্তু সেম, এবং এটাই হচ্ছে মেন স্ট্রাকচার। ক্লোরোফিল এ যেহেতু মেন স্ট্রাকচার, ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বাকিগুলো অতটা না মনে রাখলেও চলে। তো দেখো এখানে একটা মূল পার্থক্য শুধুমাত্র এটাই যে এটা ক্লোরোফিল এ কেন, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি CH3 ইন ক্লোরোফিল এ, এখানে দেখো CH3 রয়েছে, তাহলে এটা কিন্তু ক্লোরোফিল এ, মানে এই যে পার্শ্ববর্তী যে শাখাগুলো সেখানে কিন্তু এই CH3 রয়েছে, ঠিক আছে।
অর্থাৎ মিথিল গ্রুপ, CH3 মানে মিথিল গ্রুপ, ক্লোরোফিল এতে মিথিল গ্রুপ থাকে, ঠিক আছে, পার্শ্ববর্তী শাখা হিসেবে। কিন্তু ক্লোরোফিল বির ক্ষেত্রে এই শুধু মিথিল গ্রুপের বদলেই বসে যাবে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। শুধু চেঞ্জ করে দিলেই আমাদের ক্লোরোফিল বি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার, খুব একটা টাফ নয়, মোটামুটি ইজি, একটু দেখে নেবে। নেক্সট আমরা জানবো ব্যাকটেরিয়া ক্লোরোফিল সম্পর্কে। তো এটি কি? এটি হচ্ছে একটি সালোক সংশ্লেষীয় রঞ্জক, যেমন আমাদের ক্লোরোফিল, জ্যান্থোফিল এগুলো রঞ্জক, সেরকম এটাও কিন্তু একটি রঞ্জক, সালোক সংশ্লেষে সাহায্য করাই একটা রঞ্জক, ঠিক আছে। তো এই বিষয় যেগুলো মনে রাখতে হবে, প্রথম এটি উপস্থিত থাকে, কোথায় উপস্থিত থাকে? মূলত বেগুনি ও সবুজ সালফার ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত থাকে, যাদেরকে বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ অবায়ুজীবী জীবাণু। এখানে অবায়ুজীবী জীবাণু কেন বলা হয় এদেরকে? কারণ এদের বৃদ্ধির জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া ক্লোরোফিলের সাহায্য করে কোন সংশ্লেষে, কোন সালোক সংশ্লেষে? অবায়ুজীবী সালোক সংশ্লেষে। মনে রাখতে হবে যে আমরা আগে যে চারটে দেখেছিলাম, মানে ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন, ওগুলো কিন্তু সবই আসলে বায়ুজীবী সালোক সংশ্লেষে সাহায্য করে, কিন্তু এখানে কিন্তু ব্যাকটেরিয়া ক্লোরোফিল কিন্তু সাহায্য করে অবায়ুজীবী সালোক সংশ্লেষে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস বা নন অক্সিজেনিক ফটোসিনথেসিস বা অ্যানএরোবিক ফটোসিনথেসিস। কেন এগুলো বলা হয়, এইসব নাম কেন বলা হয়, বা কেন এটি অবায়ুজীবী সালোক সংশ্লেষ? কারণ এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এই যে এই সালোক সংশ্লেষ, এবং এক্ষেত্রে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন উৎপাদন হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা জানবো ফটোকেমিক্যাল অ্যান্ড বায়োসিনথেটিক ফেজেস, অর্থাৎ আলোক দশা এবং অন্ধকার দশার যে বিভিন্ন ফেজগুলো, বিভিন্ন ধাপগুলো আমরা জানবো। তো দেখো এখানে কি লেখা, সালোক সংশ্লেষের সমস্ত প্রক্রিয়াটিকে আমরা দুটি প্রধান পর্যায়ে বিভক্ত করতে পারি। এক হচ্ছে আলোক দশা, বা যেটাকে বলা হয় ইংরাজিতে ফটোকেমিক্যাল, ঠিক আছে, ফেজ, আর অন্ধকার দশা অর্থাৎ বায়োসিনথেটিক ফেজ। প্রথমে চলে আসো আলোক দশা বা ফটোকেমিক্যাল ফেজে। দেখো আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টিদের গ্রানার মধ্যে ঘটে, এবং অবশ্যই এটি কিন্তু আলোর উপস্থিতিতে হয়। তো দেখো এখানের মূল ঘটনাগুলো কি, মূল ফেজগুলো কি কি? প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়তা, মানে ক্লোরোফিল সক্রিয় হয়, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় ও তেজময় হয়ে ওঠে। আমাদের সেকেন্ড যে ঘটনা সেটা হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস মানে এখানে আসলে জল বিয়োজন, মানে জলের বিয়োজন। জল কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে এবং উত্তেজিত ক্লোরোফিলের সাহায্যে জল বিশ্লেষিত হয়, এই যে দেখো হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়নে বিভক্ত হয়। আর যেহেতু এই জলের আলোক বিশ্লেষণ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী রবিন হিল, তাই তার নামানুসারে কিন্তু এই বিক্রিয়াটিকে, এই ফটোলাইসিস বিক্রিয়াটিকে হিল বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে। আমাদের সেকেন্ড ফেজ হয়ে গেল। এবার থার্ড ফেজ কি? বিজারিত NADPH গঠন। তো এখানে কি হয়? এখানে আমাদের যে ফটোলাইসিসে যে দুই অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, সেই দুই অণু হাইড্রোজেনটা পাতার কোষে অবস্থিত NADP+ সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি করে বিজারিত NADPH। যেমনটা আমরা বিক্রিয়াতে দেখতে পাচ্ছি, দেখো NADP+ সঙ্গে সেই দুই অণু হাইড্রোজেন বিক্রিয়া করছে এবং অ্যাজ আ ফোটন ইলেকট্রন যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে আমাদের এটা বিজারণ হচ্ছে এবং তৈরি হচ্ছে বিজারিত NADPH এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন অণু, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের NADPর বিজারণ হলো, মানে বিজারিত NADPর গঠন হলো। নেক্সট আমাদের 4 নম্বর ফেজ হচ্ছে অক্সিজেন নির্গমন। এখানে কি হয়? এখানে ফটোলাইসিসে মানে জলের বিয়োজনে যে হাইড্রক্সিল আয়ন, দুই অণু হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়েছিল, সেই দুই আয়ন হাইড্রক্সিল আয়ন সেটাই দুবার নিয়ে, অর্থাৎ 4 অণু হাইড্রক্সিল আয়নকে নেওয়া হয়েছে, এবং সেখান থেকে আমাদের এটা যেহেতু একটু রিডিউসড ফর্মে রয়েছে, সেটাকে কিন্তু 4টে ইলেকট্রন মাইনাস করে এটা স্বাভাবিক মূলকে আনা হচ্ছে, যেহেতু আয়নে রয়েছে। তো আয়নটা যেহেতু মূলকে কনভার্ট করার জন্য আমাদের 4টে ইলেকট্রন ত্যাগ করছে, তাই -4E মানে 4টে ইলেকট্রন ত্যাগ করছে, এবং তাহলে একটা স্বাভাবিক ইয়েতে চলে আসছে, অর্থাৎ হাইড্রক্সিল মূলকে কনভার্ট হচ্ছে যে 4OH, ঠিক আছে। এবার কি হয়? এই 4OH মানে হাইড্রক্সিল মূলক কি হয়? জল এবং কি উৎপন্ন করে? দুই অণু জল এবং অক্সিজেন, যেটা কিনা বাতাসে মুক্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে অক্সিজেন নির্গমন, যেখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনটা কিন্তু বাতাসে মুক্ত হয়ে যাচ্ছে, নির্গমন হয়ে যাচ্ছে। এবং আমাদের লাস্ট ধাপ হচ্ছে, ফেজ হচ্ছে ফটোফসফোরাইলেশন, খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এটা কি আসলে? ফটোফসফোরিলেশন হচ্ছে একটি প্রক্রিয়া, একটি পদ্ধতি, যেখানে
এডিপি থেকে এটিপি তৈরি হয়। দেখো বিক্রিয়াটা এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সঙ্গে যুক্ত হয় অজৈব ফসফেট এবং সূর্যালোকের অবশ্যই উপস্থিতিতে হয় এটি, এবং তৈরি করে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 5টা ফেজ বা 5টা ধাপ আলোক দশার। ওকে, এবার আমরা জানবো বায়োসিনথেটিক ফেজেস অর্থাৎ অন্ধকার দশার বিভিন্ন যে ঘটনাগুলো, ফেজগুলো, সেগুলো আমরা জানবো। প্রথমেই আগে জানতে হবে অন্ধকার দশা কেন বলা হয় এটিকে। কারণ এই দশায় আলোর উপস্থিতির উপর নির্ভর করে না। ঠিক আছে, মানে এই দশাতে আলোর প্রয়োজন হয় না, তাই জন্য এটা হচ্ছে অন্ধকার দশা। এবং এটি কোথায় সংঘটিত হয়? এটি ক্লোরোপ্লাস্টিদের স্ট্রোমাতে হয়। আগেরটা কোথায় হয়েছিল? গ্রানাতে। এটা কিন্তু স্টোমাতে হয়। ঠিক আছে, তো চলো আমরা ঘটনাগুলো, ফেজগুলো দেখে নিই। প্রথমেই যেটা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার মানে হলো কার্বন, মানে এখানে কার্বনের আত্তীকরণ হয়, সংশ্লেষ হয়। এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে বাতাসের যে কার্বন ডাই অক্সাইড তার সঙ্গে আরইউডিপি অর্থাৎ রাইবোলোজ ডাইফসফেট বিক্রিয়া করে এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা হলো একটি স্থায়ী কার্বন যৌগ। দেখো এখানে বিক্রিয়াটি লক্ষ্য করো, এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হচ্ছে 6 অণু আরইউডিপি অর্থাৎ রাইবোলোজ ডাইফসফেট এবং তৈরি করছে 12 অণু পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা আমি বললাম একটু আগেই যে এটি হচ্ছে স্থায়ী কার্বন যৌগ। তার মানে এখানে কি কার্বন যৌগ সংশ্লেষ হচ্ছে, তার মানে কার্বনের আত্তীকরণ হচ্ছে। এর পরের ধাপে আমাদের কি হয়? ফসফোগ্লিসারেলডিহাইড গঠন হয়। কিভাবে? আমরা দেখলাম অঙ্গার আত্তীকরণে কি গঠিত হলো? 12 অণু পিজিএ। এই যে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার সঙ্গে যুক্ত হয় NADPH2 এবং যুক্ত হয় কি তৈরি করে? ফসফোগ্লিসারেলডিহাইড। যেমন আমরা এখানে বিক্রিয়াতে দেখতে পাচ্ছি যে 12 অণু পিজিএ এর সঙ্গে যুক্ত হচ্ছে 12 অণু NADPH2 এবং তৈরি করছে 12 অণু PGALD অর্থাৎ 12 অণু ফসফোগ্লিসারিহাইড এবং 12 অণু NADP অর্থাৎ 12 অণু নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আমাদের লাস্ট ধাপে যেটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ হয় এবং রাইবোলোজ ডাইফসফেটের পুনরুৎপাদন হয়, মানে আবার তৈরি হয়। দেখো আমাদের যে এই তৈরি হলো আগের ধাপে অর্থাৎ এই ফসফোগ্লিসারেলডিহাইড গঠনের সময় যে তৈরি হয়েছে 12 অণু পিজিএএলডি, সেই 12 অণু পিজিএএলডির মধ্যে মাত্র 2 অণু পিজিএএলডি থেকে আমাদের এটিপির সাহায্যে 1 অণু গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং বাকি যে 10 অণু পিজিএলডি সেটা কিন্তু সেখান থেকে তৈরি হয় 6 অণু আরইউডিপি। ঠিক আছে, তার মানে আবার কিন্তু আমাদের আরইউডিপি উৎপন্ন হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আবার সেই চক্রটা ঘুরতে থাকবে। আবার সেই 6 অণু আরইউডিপির সঙ্গে আবার সেই 6 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, আবার 12 অণু পিজিএ তৈরি হবে। এইভাবে কিন্তু এই চক্রটা ঘুরতে থাকবে। এবং এখানে মনে রাখতে হবে যে এই আরইউডিপি থেকে যে পুনরায় আরইউডিপি উৎপন্ন হচ্ছে এটিকে বলা হয় কেলভিন চক্র বা C3 সার্কেল। এটা আমরা সম্পর্কে পরবর্তীতে জানবো বিস্তারিত। তো দেখো এই সময় কি হয়? এটিপি পুনরায় এডিপিতে রূপান্তরিত হয়। এবার দেখো এখানে আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়ার পার্থক্য দেওয়া রয়েছে। যেমন ধরো আলোক বিক্রিয়ার দিকে এই বিক্রিয়ায় সূর্যালোক অপরিহার্য, এখানে অপরিহার্য নয়। দ্বিতীয়ত এখানে অক্সিজেন নির্গত হয়, আমরা দেখেছিলাম যে 4 নম্বর ধাপে গিয়ে অক্সিজেনের নির্গমন হচ্ছে। ঠিক আছে, আর আমাদের যে অন্ধকার বিক্রিয়া সেখানে কি হয়? সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। আমরা প্রথমেই দেখেছিলাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে, যেটা কিনা 6 অণু আরইউডিপির সঙ্গে বিক্রিয়া করছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে বলছে এই বিক্রিয়ায় এনএডিপি বিজারিত হয়, কিন্তু অন্ধকার বিক্রিয়ায় এনএডিপি জারিত হয়, বিপরীত আর কি। এবং শেষ হচ্ছে এই বিক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে, আমরা দেখেছি। আর এই অন্ধকার বিক্রিয়াটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। তো এইগুলোই হচ্ছে আমাদের মূল পার্থক্য। নেক্সট আমরা জানবো সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন সম্পর্কে। তো আমরা পড়েছিলাম কিন্তু আলোক দশা যে পড়েছিলাম, মানে ফটোকেমিক্যালের ফেজগুলো যে পড়েছিলাম, সেখানে কিন্তু আমাদের ফসফোরাইলেশন ধাপটা ছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে ফটোফসফোরাইলেশন কাকে বলে? যেখানে এডিপি থেকে এটিপি তৈরি হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তো এই ফটোফসফোরাইলেশন 2 প্রকারের হয়, সাইক্লিক বা চক্রাকার বা আবর্তকার ফটোফসফোরাইলেশন এবং নন সাইক্লিক বা যেটাকে বলা হয় অচক্রাকার বা অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তো চলো দেখে নিই এইগুলো কি কি। তো প্রথমেই যেটা আসছে সাইক্লিকে, তো সাইক্লিক বা চক্রাকার ফটোফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষের আলোক দশায় শুধুমাত্র ফটোসিস্টেম 1কে কাজে লাগিয়ে চক্রাকার বা আবর্তকার ইলেকট্রন পরিবহনের সময় যে প্রক্রিয়ায় এটিপি সংশ্লেষিত হয় তাকেই কিন্তু আমরা আবর্তকার বা চক্রাকার ফটোফসফোরাইলেশন বলে থাকি।
যেমন এখানে ছবিতে লক্ষ্য করো, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি। দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ক্লোরোফিল, মানে পাতায় থাকা ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করছে, উত্তেজিত হচ্ছে। ঠিক আছে, উত্তেজিত হওয়ার ফলে এটি কি করছে, উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন ত্যাগ করছে। এই যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, এটি কি করছে, এবার বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে বাহিত হচ্ছে। এই যে এফডি, পি কিউ, এগুলো সবই কিন্তু বাহক। এফডি মানে কি, এফডি মানে ফেরিডক্সিন। পি কিউ হচ্ছে প্লাস্টোকুইনন, সিওয়াইটি একটি যৌগ, একটি কমপ্লেক্স আর কি। আর পিসি হচ্ছে প্লাস্টোকুইনন। তো এইগুলোর মধ্যে দিয়ে বাহিত হয়ে ইলেকট্রনটা শেষ পর্যন্ত আবার ক্লোরোফিলেই ফিরে যাচ্ছে। আবার সেই ক্লোরোফিল থেকে ইলেকট্রন মানে উচ্চ শক্তি সম্পন্ন ত্যাগ করছে, আবার সেই বাহকের মাধ্যমে এরকম ফিরে গিয়ে আবার সেই ক্লোরোফিলে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এই চক্রটা কন্টিনিউ হয় এবং সার্কুলারলি ঘুরতে থাকে, তাই এটাকে বলা হয় সাইক্লিক অর্থাৎ চক্রাকার। এবং এটি হওয়ার সময় যেটি হয়, এডিপি থেকে এটিপি সংশ্লেষিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হচ্ছে এবং এটিপি তৈরি হচ্ছে। এখানে যেটা মনে রাখা সেটা হচ্ছে এই সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র ফটোসিস্টেম 1ই কাজে লাগে এবং এখানে শুধুমাত্রই এটিপি তৈরি হয়। নেক্সট আমরা জানবো অনাবর্তকার বা অচক্রাকার ফটোফসফোরাইলেশন সম্পর্কে, অর্থাৎ নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কাকে বলে সেটা আমরা জানবো। তো কি বলছে সংজ্ঞায়, সালোক সংশ্লেষের আলোক দশায় ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1-এ অনাবর্ত ইলেকট্রন পরিবহনের সময় যে প্রক্রিয়ায় এটিপি সংশ্লেষিত হয় তাকেই অনাবর্ত ফটোফসফোরাইলেশন বলে। তো দেখো এখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝে নিই। এখানে যেটা হচ্ছে, প্রথমত যেটা মনে রাখতে হবে যে এখানে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই কিন্তু কাজে লাগে। আগেরটার ক্ষেত্রে মানে সাইক্লিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফটোসিস্টেম 1ই কাজে লেগেছিল। এক্ষেত্রে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 দুটোই কাজে লাগে। তো এখানে কি হয়, এখানে প্রথমত ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে, উত্তেজিত হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রনটা বিভিন্ন পরিবাহকের মধ্যে দিয়ে পরিবাহিত হয় এবং সেই সময় যেটা হয়, এডিপি থেকে এটিপি সংশ্লেষ হয়। নেক্সট এই যে ইলেকট্রনটা, এটা কি হয়, ফটোসিস্টেম 1-এর ক্লোরোফিলে গিয়ে পৌঁছায় এবং তারপরে আবার সেই এখানকার মানে এই ফটোসিস্টেম 1-এর ক্লোরোফিল ফোটন কণা সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়। এখান থেকে উচ্চশক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয় এবং সেই ইলেকট্রনটা আবারও বিভিন্ন ইলেকট্রন পরিবাহকের মধ্যে দিয়ে বাহিত হয়। ঠিক আছে, যার ফলে শেষে গিয়ে কি হয়, এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ তৈরি হয়। ঠিক আছে, এখানে যেটা দ্রষ্টব্য যে আগেরটার ক্ষেত্রে মানে সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র এটিপিই তৈরি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এটিপি নয়, এটিপির সঙ্গে এনএডিপিএইচও তৈরি হচ্ছে। এবং আরেকটি যে জিনিস গুরুত্বপূর্ণ এখানে, যে এখানে ফটোলাইসিস অফ ওয়াটার মানে জলের বিয়োজন হয়, জল বিশ্লেষিত হয়ে যে ইলেকট্রন ত্যাগ হয়, সেই ইলেকট্রনটা চলে যায় ক্লোরোফিল মানে ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিলে এবং যে হাইড্রোজেন আয়ন সেটা চলে যায় আমাদের এনএডিপি প্লাসের কাছে এবং যে অক্সিজেনটা হয় সেটা চলে যায় বাতাসে, মানে বাতাসে মুক্ত হয়ে যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে চক্রটা মানে এই যে নন সাইক্লিক চক্রটা, এটা কিন্তু একটু জেড আকারের, তাই না, জেড আকারের, তাই জন্যই কিন্তু এটাকে বলা হয় জেড স্কিম। ঠিক আছে, নেক্সট আমরা জানবো কেমি অসমোটিক তত্ত্ব বা কেমি অসমোটিক হাইপোথেসিস। তো কাকে বলে কেমি অসমোসিস? দেখো, যে প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দিয়ে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন বাইরের অংশে চালিত হয়, যার ফলে এটিপি সংশ্লেষ হয়, তাকেই কেমি অসমোসিস বলে। তার মানে মূলত এই সংজ্ঞা যেটা বলা হচ্ছে যে প্রোটন বাইরে চালিত হয়, মানে থাইলাকয়েড পর্দার বাইরে চালিত হয় প্রোটন এবং এর ফলে এটিপি যে সংশ্লেষ হয়, এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে কেমি অসমোসিস। তো আগে একটু লক্ষ্য করো পাশে, এটা হচ্ছে তোমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। এখানেই কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের থাইলাকয়েড। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এতগুলো যে মিষ্টির মতো দেখতে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা থাইলাকয়েড। ঠিক আছে, তো এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মধ্যেই কিন্তু এই কেমো অসমোসিস প্রক্রিয়াটি হয়। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখছি এটা কিভাবে হয় এবং কিভাবেই বা এটিপি সংশ্লেষ হয় আমরা দেখব। তার আগে একটু দেখো, এখানে এই তত্ত্বটি বিজ্ঞানী পিটার মিচেল সর্বপ্রথম আবিষ্কার করেছেন। মানে এই যে কেমি অসমোসিস তত্ত্বটা, এটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? পিটার মিচেল। তো চলো এবার আমরা দেখে নিই যে কিভাবে এই কেমো অসমোটিক পদ্ধতিতে এটিপি উৎপাদন হয়। একদম 1 নম্বর পয়েন্টে যেটা হচ্ছে,
সালোক সংশ্লেষের ইলেকট্রন পরিবহন তন্ত্রে সাইটোক্রোম B6F কমপ্লেক্স প্রোটন পাম্প হিসেবে ব্যবহৃত হয় এবং এই পাম্প থাইলাকয়েড পর্দার ভিতরে প্রোটনকে চালিত করে। তাহলে কি বলছে, একটি ছবিতে চলে আসি। দেখো এটি কি, এটি হচ্ছে আমাদের সাইটোক্রোম B6F, ঠিক আছে, এবং এটি কিন্তু আমাদের প্রোটন পাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখান থেকে হাইড্রোজেন এই থাইলাকয়েড পর্দার ভিতরে অর্থাৎ এই যে লুমেন অংশটায় প্রবেশ করছে, ঠিক আছে। মানে এই যে থাইলাকয়েড পর্দার ভিতরে H+ আয়নকে চালিত করছে বা প্রোটন কে চালিত করছে কে, এই সাইটোক্রোম B6F কমপ্লেক্স। এবার দেখো দ্বিতীয় পয়েন্টে চলে আসো, কি বলছে, জল বিশ্লেষণের ফলে প্রোটন উৎপাদিত হয় যা প্রোটন গ্রেডিয়েন্ট গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এবার লক্ষ্য করো চিত্রে আমাদের এখানে দেখানো হচ্ছে যে জল কিভাবে বিশ্লেষিত হচ্ছে। জল কিন্তু এখানে বিশ্লেষিত হচ্ছে এবং অক্সিজেন এবং হাইড্রোজেন মানে প্রোটন সৃষ্টি করছে, তাই তো। এখানে কিন্তু লক্ষণীয়, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে দুদিক থেকেই কিন্তু হাইড্রোজেন আসছে অর্থাৎ প্রোটন আসছে। একটা হচ্ছে আমাদের এই সাইটোক্রোম B6F কমপ্লেক্স থেকে আসছে, আরেকটি আবার জলের বিশ্লেষণের ফলে আসছে। এর ফলে যেটা হচ্ছে, এই যে থাইলাকয়েড পর্দার ভিতরের অংশে মানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, মানে প্রচুর প্রোটন কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার যেটা হয় এর ফলে একটা সময় আসে যখন হাইড্রোজেনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় এবং হাইড্রোজেনটা বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে। তো দেখো আমাদের তৃতীয় ধাপে সেটা লেখা আছে, থাইলাকয়েড পর্দা প্রোটন অভেদ্য হওয়ার ফলে এটিপি সিনথেজ উৎসেচকের মাধ্যমে এই প্রোটন থাইলাকয়েডের বাইরের অংশে চালিত হয়। মানে এখানে একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করবে, এই যে থাইলাকয়েড পর্দাটা কিন্তু প্রোটন অভেদ্য, তাই জন্য কিন্তু প্রোটনটা সহজে বেরোতে পারে না, এটিপি সিনথেজ উৎসেচকের সাহায্যে এটা কিন্তু হতে হয়, ঠিক আছে। তো দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার মধ্যে দিয়েই কিন্তু এই আমাদের যে হাইড্রোজেন বা প্রোটন সেটা কিন্তু বেরোচ্ছে এবং এখান থেকে যে বেরোচ্ছে এর ফলে যেটা হচ্ছে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, মানে এটিপির সংশ্লেষ হচ্ছে, যেটা কিনা স্টোমাতে গিয়ে পড়ছে। এটা আমাদের স্টোমা, এই থাইলাকয়েডের বাইরে আমাদের স্টোমা আছে, আমরা ছবিতে দেখেছিলাম আগে। তো সেই স্টোমাতে কিন্তু এই হাইড্রোজেনটা নির্গত হচ্ছে এবং এর ফলেই কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদের কেমি অসমোটিক প্রক্রিয়ায় এটিপি উৎপাদন হয়। নেক্সট আমরা জানবো আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। তো আলোক শোষণ বলার আগে যেটা প্রথমেই বলবো যে আলোক শোষণের আরেকটি নাম কিন্তু C2 চক্র। কেন C2 চক্র? কারণ এই যে আলোক শোষণ প্রক্রিয়াটায় 2 কার্বনযুক্ত যৌগ গ্লাইকোলেট বা গ্লাইকোলিক অ্যাসিড তৈরি হয়, এই কারণেই কিন্তু এই আলোক শোষণকে বলা হয় C2 চক্র। তো চক্রটা দেখার আগে জেনে নিই যে আলোক শোষণ কাকে বলে, মানে সংজ্ঞাটা কি। দেখো, যে প্রক্রিয়ায় অতিরিক্ত আলোর উপস্থিতিতে কার্বন যৌগ ভেঙে CO2 নির্গত হয় ও অক্সিজেন গৃহীত হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। এবার এই প্রক্রিয়ার শর্ত কি? দুটো শর্ত। প্রথম হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন। তার মানে কি, উচ্চ তাপমাত্রা এবং প্রচুর পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু এই আলোক শোষণ প্রক্রিয়াটি হয়। চলো এবার আমরা জানবো যে এই আলোক শোষণ পদ্ধতিটা কোন কোন উদ্ভিদে হয়। মূলত যেটা হয় C3 উদ্ভিদে, ঠিক আছে। C3 উদ্ভিদ, যেমন এখানে দেখো অনেক C3 উদ্ভিদ রয়েছে, তামাক, মুগ, মটর, তুলো, লঙ্কা, ধান, সোয়াবিন, সূর্যমুখী, ঠিক আছে, তারপরে বিভিন্ন শৈবাল, এইগুলোর মধ্যেই কিন্তু এই আলোক শোষণ বা ফটো রেসপিরেশন সম্পন্ন হয়, ঠিক আছে। মানে মূলত যেটা মনে রাখতে হবে যে এই আলোক শোষণ বা ফটো রেসপিরেশন হয় C3 উদ্ভিদে। চলো নেক্সট আমরা জানবো আলোক শোষণের স্থান, মানে কোথায় এই আলোক শোষণ প্রক্রিয়াটি হয়। দেখো, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম ও মাইটোকন্ড্রিয়া নামে কোষীয় অঙ্গাণুগুলির মাধ্যমে এই আলোক শোষণ ঘটে। মানে মূলত 3টি কোষীয় অঙ্গাণুতে এই আলোক শোষণ ঘটে। কি কি? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। এখানে যেটা মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ায় শ্বসন বস্তুরূপে উৎপন্ন হয় গ্লাইকোলেট বা গ্লাইকোলিক অ্যাসিড, আর মুখ্য উৎপাদিত যৌগও কিন্তু গ্লাইকোলেট। এছাড়াও গ্লাইসিন, সেরিন এগুলো উৎপাদিত হয় এবং এটিকে C2 চক্র বলার কারণ যেটা আমি আগেও বলেছি যে এইখানে মানে এই আলোক শোষণে গ্লাইকোলেট যেটা উৎপন্ন হয় সেটা 2 কার্বন যৌগ। চলো এবার চলে আসো আমাদের C2 চক্রটায়। দেখো প্রথমেই এই বিক্রিয়াটা শুরু হচ্ছে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুতে।
এখানে কি হচ্ছে, রাইবিউলোজ বিসফসফেটের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে এবং রাইবিউলোজ বিসফসফেট এবং অক্সিডিনেজ উৎসেচকের সাহায্যে দুটো পদার্থ, দুটো যৌগ তৈরি হচ্ছে। এক হচ্ছে 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড আর দ্বিতীয় হচ্ছে 3-PGA। এবার এখানে লক্ষণীয় যে এই যে 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, এটি হচ্ছে একটি 2 কার্বনযুক্ত যৌগ এবং এটি হচ্ছে এই আলোক শোষণের প্রথম স্থায়ী যৌগ যেটা উৎপন্ন হচ্ছে এবং এর জন্যই কিন্তু এর নাম হয়েছে, মানে আলোক শোষণের নাম হয়েছে C2 চক্র। যেহেতু এই যে C2 মানে 2 কার্বনযুক্ত, যেহেতু এই যে প্রথম যৌগটাই 2 কার্বনযুক্ত, সেহেতু C2 চক্র। আর 3-PGA মানে 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে, এই যে 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এর সঙ্গে জল যুক্ত হচ্ছে, মানে জল বিক্রিয়া করছে, H2O বিক্রিয়া করে তৈরি করছে গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে, এতক্ষণ কিন্তু এই যে গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেটটা উৎপন্ন কোথায় হলো, ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুতে। এবার যেটা চলে আসে, মানে এই গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেটটা চলে আসে আমাদের পারঅক্সিজোম অঙ্গাণুতে। তাহলে দেখো আমাদের এই গ্লাইকোলিক অ্যাসিডটা পারঅক্সিজোম অঙ্গাণুতে প্রবেশ করলো এবং তারপর অক্সিডেজ উৎসেচকের সাহায্যে এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে গ্লাইঅক্সালিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। ঠিক আছে, উৎপন্ন করলো। আবার এই গ্লাইঅক্সালিক অ্যাসিড ট্রান্স অ্যামাইলেজ উৎসেচকের মাধ্যমে তৈরি করে গ্লাইসিন, তবে সেটা কিন্তু 2 অণু গ্লাইসিন, তাই দেখো এখানে 2টো গ্লাইসিন রয়েছে, মানে 2 অণু গ্লাইসিন তৈরি করছে। এতক্ষণ এই গ্লাইসিনটা কিন্তু তৈরি হলো পারঅক্সিজোম অঙ্গাণুতে। এবার এই গ্লাইসিনটা চলে আসে আমাদের মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুতে এবং এই মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুতে এই গ্লাইসিনটা কি করে, সেরিন উৎপাদন করে এবং অ্যামোনিয়া ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, এবার নেক্সট যেটা হয়, সেরিনটা আবার চলে যায় পারঅক্সিজোমে, আবার রিটার্ন করে পারঅক্সিজোমে, সেরিনটা চলে যায় এবং সেরিনটা পরিণত হয় হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিডে। ঠিক আছে, আবার এই হাইড্রক্সিন পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন করে গ্লিসারিক অ্যাসিড এবং এই যে হাইড্রক্সিন পাইরুভিক অ্যাসিডটা যে গ্লিসারিক অ্যাসিডে চেঞ্জ হচ্ছে, এই সময় কি হয়, NADHটা NAD+ পরিণত হয়। ঠিক আছে, এবার এই যে পারঅক্সিজোমে গ্লিসারিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এই গ্লিসারিক অ্যাসিডটা চলে যায় ক্লোরোপ্লাস্টে। সেখানে এই গ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এখানে ATP থেকে ADP তৈরি হয় এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3-PGA আবার চলে যায় আমাদের কেলভিন চক্রে। আবার একদম যে প্রথমে 3-PGA তৈরি হয়েছিল, এটাও কিন্তু চলে যায় কেলভিন চক্রে। তো এটাই হলো আমাদের কেলভিন চক্র বা C2 চক্র। তাহলে কোন কোষীয় অঙ্গাণুতে কি কি উৎপন্ন হলো কিন্তু মনে রাখবে, যেমন ক্লোরোপ্লাস্টে আমাদের কি কি উৎপন্ন হলো, 2-ফসফোগ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন হলো, 3-PGA উৎপন্ন হলো, গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট উৎপন্ন হয়েছে, আর এদিকে হচ্ছে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3-PGA। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টে উৎপন্ন হয়েছে। নেক্সট, পারঅক্সিজোম অঙ্গাণুতে কি কি উৎপন্ন হয়েছে, গ্লাইঅক্সালিক অ্যাসিড প্রথম, দ্বিতীয়ত H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, আর এদিকে আমাদের হাইড্রক্সিন পাইরুভিক অ্যাসিড এবং গ্লাইসিন। মাইটোকন্ড্রিয়াতে কি কি উৎপন্ন হয়েছে, এদিকে NH3 মানে অ্যামোনিয়া, CO2 কার্বন ডাই অক্সাইড আর সেরিন উৎপন্ন হয়েছে। এই হলো আমাদের C2 চক্র। এবার চলে আসো C3 চক্র অর্থাৎ কেলভিন চক্র যেটাকে বলে। তো কেলভিন চক্রে আমরা দেখতে পাচ্ছি চক্রটা, এখানে কি হচ্ছে, এখানে 3 অণু RUBP মানে রাইবিউলোজ বিসফসফেট এবং 3 অণু CO2 কার্বন ডাই অক্সাইড এবং রুবিস্কো বিক্রিয়া করে তৈরি করছে আমাদের 6 অণু 3-PGA মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথমেই যেটা বলবো যে এই 3-PGA আসলে 3 কার্বনযুক্ত যৌগ এবং এটাই হচ্ছে আমাদের এই কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ। তাই জন্যই কিন্তু এর নাম অনুসারে বা এটা অনুযায়ী কিন্তু এটা C3 চক্র নামে পরিচিত, মানে C3 মানে কার্বন 3টে, যেহেতু 3-PGA 3 কার্বনযুক্ত যৌগ, তাই এই অনুযায়ী কিন্তু এটি C3 চক্র বা কেলভিন চক্র এটার নাম। তো প্রথম তাহলে এটা কি হলো, এটা হলো কার্বন ফিক্সেশন মানে কার্বনের স্থিতিকরণ হলো। নেক্সট এবার কি হচ্ছে, স্টেজ 2তে রিডাকশন হচ্ছে। কিসের রিডাকশন হচ্ছে, কি হ্রাস পাচ্ছে, শক্তি হ্রাস পাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, 6 অণু 3-PGA থেকে 6 অণু
G3P তৈরি হচ্ছে, এবং এই তৈরি হওয়ার সময় 6 ATP 6 অণু ADP-তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার 6 অণু ADPH 6 অণু NADP প্লাস প্লাস 6PI-তে পরিণত হচ্ছে। মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের শক্তি হ্রাস হচ্ছে। মানে এটিপি থেকে এডিপি মানে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ কিন্তু কম শক্তিতে পরিণত হচ্ছে। মানে এখানে দুটোই কিন্তু এখানে কিন্তু শক্তি হ্রাস হচ্ছে, তাই এটা হচ্ছে রিডাকশন। এরপর কি হচ্ছে, এই 6 অণু 3GPর মধ্যে 1 অণু G3P থেকে হাফ অণু গ্লুকোজ তৈরি হচ্ছে, আর বাকি যে 5 অণু G3P থাকছে সেটা থেকে কি হচ্ছে, সেটা থেকে 2 হচ্ছে অজৈব ফসফেট তৈরি হচ্ছে এবং 3 অণু RUBP তৈরি হচ্ছে। মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু RUBP 3 অণু RUBP আবার কিন্তু পুনর উৎপাদন হচ্ছে, রিজেনারেশন হচ্ছে কিন্তু। এবং এই সময় আমাদের 3 ATP থেকে 3 ADP উৎপন্ন হচ্ছে। মনে আছে আমরা যখন অন্ধকার দশায় একদম শেষ ধাপটা, শেষ ফেজটা পড়েছিলাম, অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষ আর রাইবোলোজ ডাইফসফেট পুনরুৎপাদন, সেখানে আমরা পড়েছিলাম কিন্তু, যাই হোক এইখানে কিন্তু যেখানে আমরা পড়েছিলাম যে RUBP আবার যখন পুনরুৎপাদন হবে সেটাকেই কিন্তু বলা হয় কেলভিন চক্র। আবার সেই একই প্রসেস হবে, এবার আবার 3 অণু RUBPর সঙ্গে আবার সেই 3 অণু CO2 রুবিস্কো আবার বিক্রিয়া করে আবার কিন্তু 3PGA তৈরি করবে। তারপর কিন্তু এটা আবার সেই চক্রাকারে একই প্রসেসে ঘুরতে থাকবে। নেক্সট আসো C4 চক্রে। দেখো C4 চক্র, প্রথমেই বলি C4 চক্রকে আমাদের হ্যাচ ও স্ল্যাক চক্রও বলা হয়ে থাকে। এবং এই C4 চক্রটা আসলে হয় কোন উদ্ভিদের মধ্যে, C4 উদ্ভিদদের মধ্যে। তো দেখো চক্রটা লক্ষ্য করো, এই চক্রটা দুটো কোষে হয়। প্রথম হয় মেসোফিল কোষে এবং তারপরে হয় নালিকা বান্ডিল কোষে। তো মেসোফিল কোষে কি হয়, বাতাসের কার্বন ডাই অক্সাইড CO2, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং জল বিক্রিয়া করে এবং কার্বক্সিলেজ উৎসেচকের সাহায্যে তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটি হলো একটি 4 কার্বনযুক্ত যৌগ এবং এই C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ। এই কারণেই কিন্তু এই C4 চক্র এটার নাম হয়েছে, কারণ 4টে কার্বন, যেহেতু এই যে বিক্রিয়াটা এখানে প্রথম স্থায়ী যৌগই হচ্ছে 4 কার্বনযুক্ত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের অনুযায়ী কিন্তু এই চক্রের নাম C4 চক্র। এরপর কি হয়, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে ম্যালিক অ্যাসিড তৈরি করে এবং এই সময় NADPH প্লাস H প্লাস বিজারিত হয়ে NADP প্লাস তৈরি করে। এবার এই তৈরি হওয়া ম্যালিক অ্যাসিড এটি কি হয়, নালিকা বান্ডিল কোষে প্রবেশ করে এবং সেখানে এই ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন করে CO2 মানে কার্বন ডাই অক্সাইড এবং পাইরুভিক অ্যাসিড। এই যে উৎপন্ন CO2 কার্বন ডাই অক্সাইড এরপর কেলভিন চক্রে মানে C3 চক্রে প্রবেশ করে এবং সেখানে রাইবিউলোজ বিসফসফেট বা RUBPর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 3PGA, যেটা আমরা আগেই দেখলাম C3 চক্রে দেখলাম। তো আর কি, এবার আলটিমেটলি তৈরি করে শর্করা এবং সুক্রোজ। এবং আরেকটা যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হলো আমাদের নালিকা বান্ডিল কোষে, সেটি এরপর কি হয়, সেই পাইরুভিক অ্যাসিড এরপর মেসোফিল কোষে প্রবেশ করে এবং সেখানে এটিপি এবং অজৈব ফসফেটের সাহায্যে এবং কাইনেজ উৎসেচকের দ্বারা ফসফো এনল পাইরুভিক অ্যাসিড তৈরি করে, AMP অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি করে এবং PPI অর্থাৎ পাইরোফসফেট তৈরি করে। এবার এই যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এটি কি করে, আবার বাতাসের কার্বন ডাই অক্সাইড জল এর সাহায্যে বিক্রিয়া করে আবার কিন্তু 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এবং তারপর আবার কিন্তু এটি পুনরায় এই একই চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা জানবো কেম চক্র, অর্থাৎ কেমের ফুল ফর্ম হচ্ছে ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এবার এই কেম চক্রে কি হয়, আসলে কার্বন ফিক্সেশন হয়, মানে কার্বনের স্থিতিকরণ হয়। কাদের মধ্যে হয়, জঙ্গল উদ্ভিদদের মধ্যে হয়, মানে যাদেরকে আমরা মরু অঞ্চলের উদ্ভিদও বলে থাকি বা আমরা জেরোফাইট উদ্ভিদও বলে থাকি। এরা হচ্ছে আসলে ক্যাসুলেসিন গোত্রের উদ্ভিদ। তো এদের ক্ষেত্রে মূলত যেটা হয় কি, এদের মধ্যে মরু অভিযোজন দেখা যায়, মানে অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু এরা থাকতে পারে এবং এদের যে পাতা কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচনের হার মানে রোধ করার জন্য বা কমানোর জন্য। এবার যেটা দ্রষ্টব্য, যে আমরা জানি কি পাতার স্টোমা
মানে পত্ররন্ধ্র, পাতায় থাকা পত্ররন্ধ্র জেনারেলি কি হয়, দিনের বেলায় খোলা থাকে আর রাতের বেলা বন্ধ হয়। কিন্তু এই কেম উদ্ভিদ বা এই জঙ্গল উদ্ভিদদের ক্ষেত্রে যেটা হয়, এর উল্টোটা হয়, মানে রাতের বেলা তাদের স্টোমা বা পত্ররন্ধ্র খোলা থাকে আর দিনের বেলায় বন্ধ হয়ে যায়। তার কারণ কি, দেখো দিনের বেলায় যদি পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে যেটা হবে, অতিরিক্ত যে তাপমাত্রায় বাষ্প মোচন বেশি হবে, ফলে কি তাদের দেহ থেকে জল বেরিয়ে যাবে অনেকটা। তার ফলে উদ্ভিদের দেহে কি হবে, ডিহাইড্রেশন তৈরি হবে এবং উদ্ভিদটা কিন্তু মারা যেতে পারে। এই কারণেই কিন্তু দিনের বেলা তাদের যে পত্ররন্ধ্র বা স্টোমা বন্ধ থাকে। এবার চলে আসো কেম চক্রে। কি হচ্ছে এখানে দেখো, রাতের বেলা, রাতের বেলা স্টোমাটা আমাদের খোলা থাকে। তো তখন কি হয়, কার্বন ডাই অক্সাইড আর ফসফেনল পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপর কি হয়, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ম্যালিক অ্যাসিড এবং এই সময় কি হয়, NADPH+H+ থেকে হয় NADP উৎপন্ন হয়। এই হলো আমাদের রাতের বেলা যখন স্টোমাটা খোলা থাকে তখন এগুলো হয়। এবার দিনের বেলা চলে আসো। দিনের বেলায় কি হয়, এই ম্যালিক অ্যাসিড যে রাতের বেলা উৎপন্ন হয়, এটি দিনের বেলায় এই ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হয় CO2 মানে কার্বন ডাই অক্সাইড এবং NADP থেকে তৈরি হয় NADPH+H+। এই যে আমাদের CO2 উৎপন্ন হলো, এটা আবার কি করে, কেলভিন সাইকেলে মানে C3 সাইকেলে প্রবেশ করে এবং সেখানে RUDPর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বোহাইড্রেট। এবং এই কার্বোহাইড্রেট কি হয়, রাতের বেলা আবার যখন স্টোমাটা খোলে তখন সেই কার্বোহাইড্রেট প্রবেশ করে এবং কার্বোহাইড্রেট থেকে ফসফোফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, যেটি আবার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এবং এইভাবেই কিন্তু চক্রটা চলতে থাকে। এটাই হলো আমাদের কেম সার্কেল বা কেম পাথওয়ে। আমাদের লাস্ট টপিক হলো ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষে প্রভাবকারী উপাদান সমূহ। তো দেখো, সালোক সংশ্লেষে প্রভাব ফেলে এরকম যে উপাদান, সেগুলো কিন্তু দুই প্রকারের হয়, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। তো মূলত যেটা হচ্ছে ক্লোরোফিল আর আলো মানে সূর্যালোক, এই দুটো কিন্তু মূল উপাদান যেটা কিন্তু মেনলি সালোক সংশ্লেষের ওপর প্রভাব ফেলে। তো চলো আমরা এই দুটো সম্পর্কেই প্রথম আলোচনা করব। দেখো, পাতার ক্লোরোফিল কিন্তু এই সালোক সংশ্লেষের হারের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং ক্লোরোফিলই কিন্তু আলোক শক্তি, একমাত্র ক্লোরোফিলই কিন্তু আলোক শক্তি গ্রহণ করতে পারে। এবং স্বাভাবিকভাবে ক্লোরোফিলের পরিমাণ যত বেশি হবে সালোক সংশ্লেষের হার কিন্তু তত বৃদ্ধি পাবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। মাত্রা তিক্ত হয়ে গেলে মানে খুব বেশি পরিমাণে ক্লোরোফিল হয়ে গেলে কিন্তু তখন আবার এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষের হার কমে যায়। দেখো, আলোর ক্ষেত্রেও তাই, মানে সূর্যালোক সেক্ষেত্রেও তাই, মানে আলো যত বাড়বে তত কিন্তু সালোক সংশ্লেষের হার বাড়বে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আলোর পরিমাণ আবার অত্যাধিক বেড়ে গেলে তখন কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যাবে, যেহেতু এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। এবং এখানে আরো কিছু জিনিস জানতে হবে, সেটি হলো আলোক বর্ণালীর লাল, নীল, কমলা, বেগুনি এই অংশগুলোতে কিন্তু সালোক সংশ্লেষ ভালো হয় এবং সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষ ভালো হয় না। আর সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্যে বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। তো চলো এবার আমরা বাহ্যিক প্রভাব সমূহ সম্পর্কে আলোচনা করব। আলোটা তো আমরা করে নিলাম, এবার আমরা কার্বন ডাই অক্সাইডটা দেখে নিই। তো দেখো, যেটা বলছে কার্বন ডাই অক্সাইড ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলতে পারেই না। ঠিক আছে, মানে একদম মেন, যেটা কার্বন ডাই অক্সাইড একটা মেন উপাদান। ঠিক আছে, আর কি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি 0.03 ভাগ, কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্তই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে। এবং এক্ষেত্রে কিভাবে সম্পর্কিত সালোক সংশ্লেষের হারের সঙ্গে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বৃদ্ধি পাবে, অবশ্যই সামঞ্জস্য রেখে যত বৃদ্ধি পাবে ততই কিন্তু সালোক সংশ্লেষের পরিমাণ বাড়বে। কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার খুব বেশি মাত্রায় বেড়ে গেলে সেক্ষেত্রে আবার পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায়, যার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষের হার কমে যায়। এর পরের প্রভাবক হচ্ছে আমাদের তাপমাত্রা। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা একটি বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে এবং অতি নিম্ন তাপমাত্রা আবার অতি উচ্চ তাপমাত্রা এই প্রক্রিয়া কিন্তু চলতে পারে না। একটা নির্দিষ্ট মানে পরিমিত তাপমাত্রায় এইটা হয়। পরিমিত তাপমাত্রা কি, 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে এই তাপমাত্রা মানে এই 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু এই প্রক্রিয়াটা মানে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়। কিন্তু তাপমাত্রা যদি 22 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যায়।
এরপরের প্রভাবক হচ্ছে আমাদের পানি মানে জল আর কি। তো জলও কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কিন্তু একটি বিশেষ প্রভাবক। কারণ দেখো, জলের যদি অভাব হয় তাহলে বাতাস থেকে CO2 অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়ে পড়বে। আর CO2 যদি না আসে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই হবে না, মানে সালোক সংশ্লেষ কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের 5 নম্বর প্রভাবক হচ্ছে অক্সিজেন। কি বলছে, যে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষের হার কমে যায়, আবার অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষের হার বেড়ে যায়। কেন এমনটা হয়? দেখো, আসলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হয় কি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয় আর অক্সিজেন ত্যাগ হয়। এবার যদি বাতাসে অলরেডি অনেক অক্সিজেন থাকে, মানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, তাহলে সালোক সংশ্লেষের হার তো কমে যাবেই স্বাভাবিকভাবে। কারণ কি, অক্সিজেনের চাহিদাটা আর থাকবে না বাতাসে, যেহেতু অলরেডি অনেক অক্সিজেন রয়েছে। তাই জন্যই কিন্তু যদি ঘনত্ব বেশি থাকে অক্সিজেনের, সেহেতু কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যায়। আর যদি কম থাকে, সেক্ষেত্রে একটা চাহিদা তৈরি হয় অক্সিজেনের, সেহেতু কিন্তু এই সালোক সংশ্লেষের হার বেড়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে যে অক্সিজেন বিহীন পরিবেশে সালোক সংশ্লেষ সম্পূর্ণ বন্ধ থাকে, মানে অক্সিজেন যদি একদমই বাতাসে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হবেই না। 6 নম্বর হচ্ছে আমাদের খনিজ পদার্থ। তো কিছু কিছু মানে খনিজ পদার্থের অভাব হলেও কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যায়, যেমন ধরো নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লোহা। তো এই খনিজ পদার্থগুলো যদি অভাব হয়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যায়। এবং 7 হচ্ছে রাসায়নিক পদার্থ, মানে বাতাসে বিভিন্ন যে রাসায়নিক পদার্থ বিষাক্ত আর কি, যেগুলো ক্লোরোফর্ম, হাইড্রোসালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে তখনও কিন্তু সালোক সংশ্লেষ ব্যাঘাত ঘটে বা আবার একেবারেও বন্ধ হয়ে যেতে পারে। তো এই হলো আমাদের বাহ্যিক প্রভাব সমূহ, যেগুলো আমাদের সালোক সংশ্লেষের ওপর প্রভাব ফেলে। এবার আমরা দেখব অভ্যন্তরীণ প্রভাব সমূহ, যেগুলো সালোক সংশ্লেষে প্রভাব ফেলে। প্রথমেই যে প্রভাবক, সেটি হলো ক্লোরোফিল। এবার ক্লোরোফিল সম্পর্কে কিন্তু আমরা আগেই আলোচনা করে নিয়েছি, একদম প্রথমেই আলোচনা করেছি, ঠিক আছে? তো চলো, দ্বিতীয় হচ্ছে পাতার বয়স ও সংখ্যা। দেখো, একেবারে কচি পাতা আবার একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিল মানে উভয়তেই কিন্তু ক্লোরোফিল কম পরিমাণে থাকে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষ কম হয়। এবার বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। এর মানে মধ্য বয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ ঘটে, এবং অবশ্যই পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষ বেশি হয়। তৃতীয় প্রভাবক হলো শর্করা। তো দেখো, শর্করার পরিমাণ যদি কম থাকে, তাহলে কিন্তু সালোক সংশ্লেষের গতি দ্রুত হয়, আর শর্করা যদি বেশি থাকে, তাহলে কিন্তু সালোক সংশ্লেষের গতি মন্থর হয়। তাহলে সিম্পলি বলতে গেলে, শর্করা বেশি থাকলে সালোক সংশ্লেষের হার হ্রাস পায়, মানে কমে যায়, আর শর্করা কম থাকলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষের পরিমাণ কমে যেতে পারে। আর 5th হচ্ছে এনজাইম। তো সালোক সংশ্লেষের জন্য বিভিন্ন ধরনের এনজাইমও প্রয়োজন, মানে প্রভাবক হিসেবে এনজাইমেরও গুরুত্ব রয়েছে সালোক সংশ্লেষে, কারণ এনজাইমগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে। তো এই হলো আমাদের পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।